অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি মার্কেট স্টাডি করতে পারছিলাম না। তো তবুও আমি এখন মার্কেট খানিকটা স্টাডি করতে পারছি, যে কারণে ভিডিও নিয়ে আসছি। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। কিন্তু প্লিজ এই ভিডিওগুলোকে কেউ রেকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। আমি আমার যে এডুকেশন, আমার যে স্টাডি, সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, একদম লার্নিং পারপাস। আপনাদেরকে জাস্ট লার্নিংটা দিচ্ছি, আমি কোনো রেকমেন্ডেশন কিন্তু আপনাদেরকে দিচ্ছি না। প্লিজ এই জায়গাটা একটু মাথায় রাখবেন। এরপরে আমরা নিফটি বা ওভারঅল মার্কেট নিয়ে ডিসকাস করব। সেই সাথে দুটি স্টক সিলেক্ট করা হয়েছে, যে দুটি স্টক কিন্তু বেশ ভালো টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে, সেখানেও আমরা আলোচনাতে যাব। এখন নিফটি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদের কাছে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট অলরেডি আমরা কমপ্লিট হতে দেখেছি। একটা হচ্ছে শুক্রবার দিন আমাদের আরবিআইয়ের মনিটারি পলিসি ছিল, সেখানে আমরা 25 বেসিস পয়েন্টের রেট কাট দেখেছিলাম, এবং যেটা 5 বছর পরে হয়েছে। তো এই জায়গাটা কিন্তু মেবি পজিটিভভাবে নিতে পারে মার্কেট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা জায়গা আমরা দেখলাম, সেটা হচ্ছে শনিবার দিন দিল্লি বিধানসভার ইলেকশন যেটা ছিল, তার রেজাল্ট কিন্তু এসছে, এবং সেই রেজাল্টে সেন্ট্রালের যে রুলিং পার্টি রয়েছে তারা কিন্তু ভালো জায়গাতে রয়েছে এবং সরকার গঠন করার দিকে রয়েছে, যেটা কিন্তু মার্কেট পজিটিভলি নিতে পারে। তো দুটো পজিটিভ নিউজ কিন্তু আমরা অলরেডি পেয়েছি, তাহলে নিউজ ফ্লো রয়েছে। এক্ষেত্রে আজকে যে নিফটি নিয়ে বা মার্কেট নিয়ে ডিসকাস হবে, এখানে কিন্তু গ্যাপ আপ ওপেনিং যদি হয়, সেই জায়গাটা আমাদেরকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। এরপরে যদি নিফটি নিয়ে আমরা ডিসকাস করতে আসি, নিফটি নিয়ে ডিসকাস করতে আসলে আমাদেরকে মূলত দুটো পার্ট নিয়ে ডিসকাস করতে হবে, এক নেগেটিভ পার্ট এবং দুই পজিটিভ পার্ট। সেই সাথে কোন কোন লেভেলসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা নিফটির চার্ট ডেলিতে এখন খুলে রেখেছি, অলরেডি চার্টে ড্র করা রয়েছে। আমি এর আগে যেটা ডিসকাস করেছিলাম সেই ড্রয়িংটাই আমার এখনও রয়েছে। নিফটির এই যে জোনটা ছিল 22,800, যেটা আমি বারে বারে বলে এসেছিলাম যে এই জোনটাকে ব্রেকডাউন যদি নিফটি করে দেয়, তাহলে কিন্তু নিফটিতে আরও ফল আসতে পারে। বাট নিফটি কিন্তু এটাকে ব্রেকডাউন করেনি, এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করেছে। এবং সেই সাথে সাথে নিফটি একটা যে ট্রেন্ড ফলো করছিল, লোয়ার লো লাগাচ্ছিল, সেই ট্রেন্ডের কাছেই কিন্তু আমরা রিজেকশন পেতে দেখেছি। এটা কিন্তু নেগেটিভ পার্ট হিসেবে আমি দেখছি। সেই সাথে এখানে আরও একটা নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি, যেটা নিফটির জন্য স্ট্রং রিজেকশনের কাজ করছে এই মুহূর্তে। সেটা হচ্ছে এই জায়গাতে দেখুন 200 ইএমএ এবং 50 ইএমএটা রয়েছে, যেটাকে ব্রেকআউট দিয়েছিল বাট সাস্টেন্ড করেনি, আবার নিচে চলে এসছে। এবং সেই সাথে যেখানে ট্রেন্ড লাইনটা রয়েছে, যে ট্রেন্ডে নিফটির রিজেকশন পাচ্ছে, সেই জায়গাতে কিন্তু 100 ইএমএটা রয়েছে। তো আমাদের কাছে যে ক্লিয়ার পিকচারটা আসছে, সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইন এবং 100 ইএমএ, এই জায়গাটা কিন্তু নিফটির জন্য একটা স্ট্রং রিজেকশনের কাজ এই মুহূর্তে করছে। তো এই জায়গাটা কিন্তু আগে ব্রেকআউট করতে হবে নিফটিকে, তবে পরে নিফটি কিন্তু ফার্দার বুলিশ মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হতে পারে। তাহলে মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হলো। এরপরে আর একটা জায়গা আমরা দেখব, যে জায়গাতে নিফটি আমাদেরকে কিন্তু কিছুটা আশার আলো দেখাচ্ছে যে নিয়ার ফিউচার নিফটি উপরে যেতে পারে। সেটা হচ্ছে নিফটি তার যে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ছিল 23,300, সেটাকে ব্রেকডাউন করলো, এটাকে রিটেস্ট করলো, আবার নিচে এলো, সাপোর্ট নিল 22,800-তে। 22,800-তে সাপোর্ট নেওয়ার পরে এই যে জোনটা 23,800, যেটা 23,300, যেটাকে ব্রেক ডাউন করে দিয়েছিল, সেটাকে কিন্তু আমরা ব্রেকআউট করতে দেখেছি, রিটেস্ট করতে দেখেছি, ওপরে যেতে দেখেছি। অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা কিন্তু নিফটি এখানে করছে, একটা পজিটিভ দিক এটা আমার মনে হচ্ছে। তো যদি নিফটি এখানে ট্রেন্ড চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু নিফটিতে ফার্দার বুলিশ মুভ আসতে পারে। অর্থাৎ এই পজিটিভ দিক যেটা আমরা দেখলাম, এটা তখনই আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে যখন আমরা দেখব নিফটি এই ট্রেন্ড লাইনের ওপরে ডেলি বেসিসে ক্লোজিং দিচ্ছে এবং এখানে স্টে করছে বা এখানে কনসলিডেশন করছে, তখনই আমরা কিন্তু
নিফটিকে ফার্দার বুলিশ মুভ দিতে দেখতে পারি। অর্থাৎ এই যে ট্রেন্ড চেঞ্জ করার চিন্তাভাবনা নিফটি করছে, এটা তখনই সাকসেসফুল হবে যখন আমরা দেখব নিফটিকে এই জোনটার ওপরে ক্লোজিং দিয়ে সাস্টেন করতে। সেটা মোটামুটি 23,800 হবে খুব সম্ভবত। তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো নিফটির মেনলি যে জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা নিয়ে ডিসকাস করলাম। এরপরে চলে যাব স্টক নিয়ে। সবার প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো, ফার্মা সেক্টর থেকে ডিভিস ল্যাবরেটরিজ। এই স্টকটিকে সিলেক্ট করার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। স্টকটিকে সিলেক্ট করার প্রধানত মূল যেটা কারণ আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু ডিভিস ল্যাব অনেকটা সময় কনসলিডেশন করেছিল, দেন মোটামুটি ব্রেক ডাউন করে দিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে রিকভারি করেছে। খুব পজিটিভ দিক কিন্তু এই জায়গাটা। এবং সেই সাথে আরও একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখা যাচ্ছে ডিভিস ল্যাব কিন্তু অলমোস্ট 200 ইএমের কাছাকাছি জায়গাতে এসে সাপোর্ট নিয়েছিল এবং এই মুহূর্তে 3টে ইএমের ওপরেই স্টে করছে। এটাও একটা পজিটিভ দিক। এরপরে এখানে যে বিষয়টা মেনলি দেখার সেটা হচ্ছে ডিভিস ল্যাব এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা কিন্তু তার একটা রিজেকশন জোন, কারণ এখানে মাল্টিপল টাইম আমরা রিজেকশন পেতে দেখেছি ডিভিস ল্যাবকে। সেটা কত, মোটামুটি 23,240 থেকে 23,250 বলতে পারি, সরি মোটামুটি 6,240 থেকে 6,250 বলতে পারি। তো এই জোনটাকে কিন্তু ডিভিস ল্যাব যদি ব্রেকআউট দিয়ে সাস্টেন্ড করে যায় তাহলে কিন্তু ফার্দার বুলিশ মুভ এখানে আসার সম্ভাবনা থাকবে। তো সিম্পলি আমাদেরকে স্টকটিকে ওয়াচলিস্টে রাখতে হবে এবং দেখতে হবে এই 6,250 যেটা রয়েছে তার উপরে ব্রেকআউট দিয়ে সাস্টেন্ড করছে কি না। যদি সাস্টেন্ড করে যায় দেন এখানে কিন্তু একটা পজিটিভ মুভ আসার সম্ভাবনা থাকবে। সো ডিভিস ল্যাবরেটরিজ লিমিটেড স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। প্লিজ এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, আমার যে এডুকেশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম লার্নিং পারপাস। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো ওয়েলস্পুন কর্পোরেশন লিমিটেড। এই স্টকটিও কিন্তু অনেকটাই ডিভিস ল্যাবের মতন পজিশনে দাঁড়িয়ে রয়েছে, তবে এখানে খানিকটা চেঞ্জেস আমরা দেখতে পাবো। প্রথমত যদি দেখি স্টকটির যেটা মেন ট্রেন্ড, সেই মেন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডেই এখনও অবধি রয়েছে এবং কনসলিডেশনের মধ্যে রয়েছে। যদি এই জায়গার থেকে দেখা হয় মোটামুটি মেন ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডই রয়েছে এবং এই জোনটাতে এখন কনসলিডেশনের মধ্যে আছে। এরপরে এই স্টকটির ক্ষেত্রে যেটা মেনলি আমাদেরকে দেখার সেটা হচ্ছে এই জায়গাতে যখন হাই বানিয়েছিল, যখন উপরে যাওয়ার চেষ্টা করছিল, আমরা কিন্তু সেরকমভাবে ভলিউম দেখতে পাইনি। বাট এখানে যখন দেখুন র্যালিটা দিয়েছিল, এখানে ভালো ভলিউম ছিল। এই জায়গাতে যখন র্যালি দিয়েছিল এখানেও মোটামুটি বেশ ভালো ভলিউম ছিল। এখানটাতেও আমরা ভলিউম দেখেছিলাম যদি এই জায়গাটাকে খেয়াল করি, বাট এখানে সেই ভলিউম ছিল না। এখন যখন স্টকটা লাস্ট ট্রেডিং সেশনে ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেল এখানে তৈরি করেছে, সেই জায়গাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো একটা ভলিউম বার তৈরি করেছে। অর্থাৎ এখানে কিন্তু একটা ভালো রকমের বাই সেল হয়েছে। সেই সাথে স্টকটিতে যখনই আমরা ইএমআইটাকে অ্যাপ্লাই করে দেবো, একদম সিম্পল যে বিষয়টা দেখা যাচ্ছে 200 ইএমআইটা কিন্তু এই স্টকটার জন্য মারাত্মক রকমের একটা সাপোর্টের কাজ করছে। আমরা যদি এই জায়গাতে দেখি ব্রেকডাউন করেছিল, খুব তাড়াতাড়ি রিকভারি করে 200 ইএমএতে রিটেস্ট করে আবার উপরে গেছে। এখন যখন স্টকটি নিচে আসছিল এক্স্যাক্টলি 200 ইএমএতেই সাপোর্ট নিয়েছে, তারপরে সেখান থেকে উপরে গিয়ে খানিকটা সময় এখানে কনসলিডেশন করেছে 100 ইএমের কাছে, তারপরে কিন্তু উপরে গেছে এবং এই মুহূর্তে 3টে ইএমের ওপরেই স্টে করছে, যেটা যথেষ্ট পজিটিভ লাগছে এই স্টকটির জন্য। এবং এখানে আরও একটা বিষয় আমাদেরকে দেখতে হবে মেনলি, যেটার উপর বেস করেই কিন্তু স্টকটিকে নিয়ার ফিউচার আমরা ওয়াচ লিস্টে রাখবো, সেটা হচ্ছে এই জায়গাটাকে একটু মার্ক করতে হবে। এই জায়গাটাকে যখনই আমরা মার্ক করে দিচ্ছি মোটামুটি 820 থেকে 830
এই জোনটা কিন্তু স্টকটার জন্য একটা রিজেকশন জোন, কারণ এখানে আমরা এর আগে মাল্টিপল টাইম স্টকটিকে রিজেকশন পেতে দেখেছি। এখানে 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 প্রায় 4 বারের মতন রিজেকশন পেতে দেখেছি। ওই রিজেকশন জোনের কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো সিম্পল যেটা চিন্তাভাবনা এখানে রাখা যেতে পারে সেটা হচ্ছে, যেহেতু এই জোনটা একটা স্ট্রং রিজেকশন জোন হিসেবে কাজ করছে, যখন আমরা দেখব এই 825-30-এর ওপরে স্ট্রং গ্রিন কালারের ডেলি ক্যান্ডেলে ক্লোজিং চলে আসছে এবং স্টে করছে, তখন কিন্তু এই স্টকটাতে ফার্দার বুলিশ মুভ আসার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখা যেতে পারে। তো এই দুটি স্টককে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।